আমি এখানে আপনাকে আসলে একটা স্পেসিফিক প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন বর্তমান বাংলাদেশে যারা লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সংস্কৃতি মানব সমাজের উঁচু লেভেলের যারা আপনি বলতে পারেন ওখানে যে এই যে এলিট শ্রেণীর ব্রাহ্মণরা যারা ছিল, ওই কালচাররা এখন এখন যারা আছে সমাজের মধ্যে, যে পুরোহিতরা আছে, ওনারা সমাজের প্রান্তিক মানুষের অবস্থান দিক থেকে প্রান্তিক মানুষের যারা একদম মাটির সাথে কৃষক, শ্রমিক, মেহনতি জনতার জন্য এই যে সংস্কৃতি গুলাকে কতটুকু তুলে ধরতেছে, কতটুকু এই বার্তাগুলা বহন করে নিয়ে যাচ্ছে ওনাদেরকে কতটুকু সচেতন করতেছে। কেননা আমাদের দেশটাকে একটা কিন্তু শুধু যে মুসলিম এটা না, আমাদের দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু একই সাথে বসবাস, একই একই সৌহার্দ্যপূর্ণ বসবাস। ওনারা ওনার এই কালচারটাকে কতটুকু মানে বহন করতেছে এই সবাই মিলে প্রান্তিক আমি মানুষদের একটা জন্য। কথা বলি, এইটা কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, এলিট শ্রেণীর বহন করে নিয়ে যাওয়ার বিষয় না। এটা জন্মগতভাবে আমাদের একেবারে প্রান্তিক শ্রেণীতে জন্মগতভাবে এটা আছে। প্রান্তিক শ্রেণী বলতে আপনি কোনটাকে বুঝাবেন? প্রান্তিক শ্রেণী বলতে কি আপনি শহর থেকে মানে শহর থেকে দূরে যেটা, এটাকে প্রান্তিক শ্রেণী বলছেন? নাকি অনগ্রসর জনগোষ্ঠী মানে যারা একটু লেখাপড়া কম, কোনটাকে বুঝেছেন আমাকে একটু স্পেসিফাই করেন। আমি অনগ্রসর এবং দূরে অবস্থান দুটাকেই, কেননা ওনারা তো ওই যে সংস্কৃতি এগুলাকে যারা ওগুলা যে জন্মগতভাবে দেখে আসছেন, নামাজ, রোজা, হজ, জাকাত বা পূজা, এগুলা তো ওনারা শুধুমাত্র দেখে দেখে আসছেন। কিন্তু একটা হুম। যে কালচারাল আছে আমাদের, একটা আবিধানিক প্রাতিষ্ঠানিক যে কালচার আছে, ওটাকে কিভাবে আরো বেশি অগ্রসর হয়, ওনারা তো এগুলা জানে না। ওনারাদেরকে কিভাবে এটা পৌঁছাইবেন, এখানে আমার কাছে ভূমিকা কি আপনার? এখানে আমার ভিন্ন মত আছে। আমার কাছে মনে হচ্ছে প্রান্তিক শ্রেণী আমি ঠিক বলতে চাই না। আপনি যাদেরকে মিন করছেন এরাই হচ্ছে আসল রাজনীতিবিদ। ঠিক আছে? পলিটিক্সটাকে এরাই নিয়ন্ত্রণ করে। এদের চিন্তা ভাবনা আমাদের চেয়ে অনেক বেশি পরিশীলিত, অনেক বেশি মাটি সংলগ্ন। ঠিক আছে? এবং সংস্কৃতিটাও এদের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। এই যে ধরেন আমি মুসলমান, আমার সংস্কৃতি কি? আমার সংস্কৃতি হচ্ছে নামাজ, রোজা, শবে বরাত, ঈদুল আজহা, ঈদুল ফিতর, তাই তো? আর হিন্দুদের হচ্ছে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, এগুলো। বৌদ্ধদের মাঘী পূর্ণিমা, কি খ্রিস্টানদের ইয়ে। খ্রিস্টান তো আমাদের দেশে তো খ্রিস্টান খুব কম সংখ্যক লোক। তো এই প্রান্তিক অঞ্চলের সাথে আমার আমার মনে হয় না যে এই সাংস্কৃতিক কোনো কিছু ওদেরকে বহন করে নিয়ে যাওয়ার কিছু আছে। কারণ দেখেন, আপনি জন্মগ্রহণ করেছেন একটা এলাকায়, একটা পরিবার, সেখানকার ভূমি আপনাকে যে খাবার দিচ্ছে সেটা আপনি খাচ্ছেন, সেখানকার পরিবেশ বা আপনার পরিবার যে ধর্ম অনুসরণ করছে সেটা আপনি করছেন। এখানে তো বহন করে নিয়ে যাওয়ার কিছু নেই। এখন যেটা করার আছে শিক্ষাটাকে আগায় দেওয়া, টেনে নিয়ে আসা, আর একটু বেশি শিক্ষিত করে তোলা। কিন্তু আমাদের মুশকিল কোনটা হচ্ছে আমি বলি, যদি মুসলমান কালচারের কথা বলেন, ঘরে ঘরে যে মুসলমান রীতিনীতিগুলো ছিল, মুসলিম রীতিনীতিগুলো ছিল একটা সময়, সেটা খুব কম পরিমাণে, সেটার পরিমাণ খুব কমে গেছে। যেমন একটা সময় ঘরে ঘরে বাচ্চারা মক্তবে গেছে, কেউ কিন্তু কিছু বলে নাই যে মক্তবে যাচ্ছ মানে কি জঙ্গি হয়ে গেছো। ছোট ছোট বাচ্চারা আহ ইয়ে পরে, টুপি পরে, ছোট পাঞ্জাবি পরে মক্তবে গেছে, যায়নি? এবং সুর করে সূরা কেরাত পড়েছে, পড়েনি? আচ্ছা, ঘরে ঘরে আমাদের বাধ্যতামূলক ছিল, যত কয়টা ছেলে মেয়ে ছিল, তখন তো ছেলে মেয়ে বেশি, আমরাই 6 ভাই বোন ছিলাম, যত কয়টা ছেলে মেয়ে ছিল প্রত্যেকটাকে হুজুরের কাছে আমাদের কোরআন কোরআন খতম করতে হয়েছে। আমার আব্বা 6 জনকে কোরআন খতম করাচ্ছেন হুজুর দিয়ে, এবং সেই হুজুর অসময়ে যায় নামাজ পেতে আমাদেরকে নামাজ শিখাইছে। হ্যাঁ। তো কোরআন খতম করার পরে কি হতো, আমরা সরকারি একটা বাসায় ছিলাম, কোটবাড়িতে, আব্বার সরকারি কোয়ার্টারে। তো 3 তলা বিল্ডিং, দুদিকে দুটা জাস্ট ইউনিট, 6টা ফ্ল্যাট। তো একবার কোরআন খতম হলে সবার বাসায় তখন জিলাপি দেওয়া হতো। আব্বা জিলাপি কিনে সবার বাসায় পাঠাতেন। তো আব্বার আবার একবার কোরআন খতমে আরাম হতো না, 2বার 3বার করে ছেলেমেয়েদের কোরআন খতম করাতেন, আর আমরা ভিতরে ভিতরে খুব রাগ হতাম যে স্কুল থেকে এসেই আবার হুজুরের কাছে পড়তে বসে, মানে একটা বিরক্তিকর। এখন এখন সেটা খুব ভালো লাগে, এবং এখন আমি বুঝতে পারি যে ওই মুসলিম রীতিনীতিটা কেন চালু রাখা দরকার ছিল। এবং শবে বরাতের সময় সারা রাত বাবা ভাইরা নামাজ পড়তে গেছে, সারা রাত বসে আছে কিসের জন্য? রাত জেগে। যদি রাতে ফিরে আসে, কোনো ভাই হয়তো ফিরে আসছে, কোনো ভাই ফজর পর্যন্ত থাকছে, ওই যে সিন্নি নিয়ে আসবে। এবং আপনি বিশ্বাস করবেন না, এখনো ওই যে ওই সময়, আপনি কোন সময় আমাদের ছোটই হবেন, ওই যে ময়দার মধ্যে ময়দা চিনি শিরার মধ্যে চুবাইয়ে ছোট 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 গোল গোল সিন্নি দেওয়া হতো। ওই সিন্নিটা যে এখনো কত ফেভারেট, এখনো মনে হয় যে সেই দিনগুলোতে ফিরে যাই।
ওইটার জন্য হা করে বসে থাকতাম। মিলাদ হবে, কোন একটা বিষয় মিলাদ হবে, জিলাপির জন্য বসে থাকতাম। বা স্কুলগুলোতে দেখেন বার্ষিক মিলাদ নিয়মিত ছিল। কই তখন তো হিন্দু মুসলমান, মুসলমানরা মিলাদ করলে হিন্দুরা এসে মেরে ফেলবে বা হিন্দুদের এটা হলো না, হয়নি। আমাদের হিন্দু বন্ধু প্রচুর, সেই হিন্দু বন্ধুরা সরকারি স্কুলে পড়েছি, ও মানে অনেক ছেলে মেয়ে, মানে একেবারে 6 থেকে 10 পর্যন্ত প্রচুর হিন্দু ছিল, এবং তারাও সুন্দর মন্ত্র বিলাদে অংশগ্রহণ করেছে, হাত পেতে তাবারুক নিয়েছে। কই তখন তো কোনো বিভেদ তৈরি হয়নি। হিন্দু বন্ধুটা তো আমাকে কোনোদিন বলেনি না মিলাদের সিন্নি কেন নিব, বা স্কুল কমিটিকে কখনো কেউ ধরেনি যে কেন মিলাদ পড়াতে হবে, কেন মিলাদ পড়ানো মানে মুসলিমদের এই করা, মুসলিমদের ঐতিহ্যকে তুলে ধরা, এটা হতে দেওয়া যাবে না, এখানে সব ধর্মের মানুষ বাস করে অতএব একটা করা যাবে না, এরকম কিন্তু হয়নি। তাহলে এই যে সেটাই বলছি, সাম্প্রদায়িকতাকে কিভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে ঢুকিয়ে এটা দেওয়া হচ্ছে। এটা এটা বেশিরভাগ বেশি আপনি মানে বেশি প্রদর্শন হয়েছে যে এই সাম্প্রদায়িকতা। এটা হচ্ছে 2014 সাল, আমি যতটুকু মানে উপলব্ধি করতে গত পারছি 17 বছর এটা মারাত্মক গত আকার ধারণ 17 করছে এবং গত এটাকে 17 বছর। এবং উস্কায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, বেশিরভাগ 2000 যখন এই নরেন্দ্র মোদী ঢাকা ইন্ডিয়াতে আসছে, সরকার গঠন করছে 2014 হুম। সাল থেকে, এটা প্রকট আকার ধারণ করছে। ওনারা আসলে এখানে হিন্দু মুসলিম এখানে বিভাজন তৈরি করে, ওনারা রাজনীতিটাকে বিকেন্দ্রীকরণ মানে কি কেন্দ্রীকরণ করে, ওখানে ওনারা ক্ষমতাটাকে চেয়ারটাকে অ্যাকচুয়ালি একীভূত করার চেষ্টা করছেন। এটা কিন্তু সাধারণ মানুষ, ওই যে আমি বলতেছি বারবার প্রান্তিক মানুষরা এই জিনিসগুলো বুঝতেছে না। এই যে পলিটিক্স রাজনীতি, এই যে ভিলেজ পলিটিক্স বলেন, এই যে এগুলা নোংরা রাজনীতি, এই যে বিভাজন, এই যে এই সাম্প্রদায়িকতা, এগুলা কিন্তু সৃষ্টি করেছেন কিন্তু রাজনীতিবিদরাই ওনাদের ফায়দার জন্য। এখানে কিন্তু প্রান্তিক মানুষের ভালো হবে, লাভ হবে। এখানে কোনো সংস্কৃতি এভাবে গড়ে তুলে নাই, কোনো শিক্ষা ব্যবস্থা এভাবে গড়ে তুলে নাই, কোনো কিছু আপনি সচেতনমূলক কোনো কিছু কাজ করবে যে এই কাজগুলা কিন্তু গড়ে তুলে নাই ওনারা, কেননা শুধুমাত্র একমাত্র ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা, দুর্নীতি এগুলা করার জন্য। এটা বেশিরভাগ বেশি প্রকট আকার ধারণ করছে। আমি যতটুকু উপলব্ধি করছি 2014 সাল থেকে বেশি হয়েছে। এটা আপনি কতটুকু বা কি রকম বা কি মনে করেন? হ্যাঁ, এটা তো গত 17 বছর মারাত্মক ভাবে এটা যে তৈরি হয়েছে, এই আগ্রাসন বলেন। এই যে যেমন ধরেন, আহ প্রথম একটা কথা বলি যে রাজাকার, দাড়ি টুপি হুম, হলেই রাজাকার। কিন্তু রাজাকার আপনি কি জানেন রাজাকারদের যে দাড়ি টুপি ছিল সেরকম কিছু ছিল নাই। নাই। ক্লিন শেভ রাজাকার, এখানে লেখা রাজাকার, এখানে মানে যে এখানে লেখা তার শান্তি কমিটি, জানেন হ্যাঁ, এটা? হ্যাঁ, এটা ছবিতে দেখছি আমি। হ্যাঁ, তাহলে এইটা কোথা থেকে আসলো যে দাড়ি টুপি হলে রাজাকার? ওই যে আগ্রাসন, এটা কাদের তৈরি, দেখেন ওই যে না? বিভাজন। হ্যাঁ, তাহলে এবং এইখান থেকে আস্তে আস্তে কি ছড়ালো, সাধারণ মানুষের যে দাড়ি টুপি রাখবে সেই রাজাকার অথবা সেই হুম, ইসলামপন্থী এবং জঙ্গি। তাহলে আমাদের ঘরে ঘরে বাপ দাদারা একটু বয়স হলেই দাড়ি টুপি রাখেন, দাড়ি রাখেন না? রাখে একটু রাখে। বয়স হলেই দেখবেন তারা রিটায়ার টিটার যখন করেন দেখা যাবে প্যান্ট শার্ট ছেড়ে একটু পাঞ্জাবি পরেন, পাঞ্জাবি হুম, পরে পাজামা পরে মসজিদে যান এবং সবসময় চান এরকম কাপড়ই পরতে। তাহলে এটা তাহলে কি তিনি রাজাকার হয়ে গেলেন, তিনি কি জঙ্গি হয়ে গেলেন? কিন্তু এমন একটা ভাইব তৈরি করে দেওয়া হয়েছে দাড়ি টুপি রাখলেই রাজাকার, দাড়ি টুপি রাখলেই জঙ্গি। আর ইসলামিস্ট মানে ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করবেন, ইসলামী আদলে কাপড় চোপড় করলেই এ নিয়ে হয়ে গেলেন জঙ্গি। এটা কিন্তু এত মারাত্মক আকারে কখনোই আমরা দেখিনি, কখনোই না। আমরা ধরেন ময়মনসিং এ আমি আমার ছোটবেলাটা কাটছে, আমি কথ্য বাংলায় কথা বলি তাহলে ইজি লাগবে, কারণ আমি খুব কিছুদিন দেখবেন ফেসবুক পোস্ট গুলো আমি কথ্য বাংলায় করতেছি। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার কথায়, আমার ভাষায়, আমার আচরণে এগুলো আসুক, কারণ এটাই আমার সংস্কৃতি, আমার ভাষা আমার সংস্কৃতির একটা বড় অংশ। তো যেটা হচ্ছে যে আমরা ময়মনসিং শহরটাতে কিন্তু হিন্দু লোকজন বেশি, এবং প্রচুর বেশি। জি, হিন্দু জমিদারদের ফেলে যাওয়া বাড়ি ঘর, যুদ্ধের সময় ফেলে যাওয়া বাড়ির ঘরগুলোকে সরকার অধিগ্রহণ করে, দেখবেন আমি যে স্কুলটাতে পড়তাম বিদ্যাময়ী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, রানী বিদ্যাময়ী প্রাসাদ ভবন ছিল সেটা, সেটাও ওই একটা হিন্দুদের ফেলে যাওয়া মৃত্যুঞ্জয় স্কুল। এই মানে প্রচুর হিন্দু অধ্যুষিত একটা এলাকায়, কিন্তু তারপরেও কোনোদিন আমি হিন্দু মুসলমানের এই যে মনোজাগতিক ক্ল্যাশ, এটা আমি কোনোদিন দেখিনি। আমার বাবার বাড়িতে যদি বলি, আমার বাবা যে জমিটা কিনেছিলেন রিটায়ার করার পরে, তার চারপাশে 6 ভাইয়ের একটা জমি, মানে বাবা 6 ভাইকে 6 ভাগ করে দিয়ে গেছেন, একদম সমান 6 ভাগ। তার মধ্যে এক ভাই, তিনি একটু অন্য জাতের এক মেয়েকে বিয়ে, মানে নিজের বউ বাচ্চাকে রেখে অন্য জাতের এক মেয়েকে বিয়ে করে তিনি এই বাড়িটা বিক্রি করে দিয়ে যাবেন। তো আমরা অতটা আগে জানতাম না, তো ওই জায়গাটা কিনেছিলেন আমার আব্বা। তাহলে দেখেন আমার দুই পাশে কিন্তু হিন্দু, হিন্দু। এদিকে 3 ঘর হিন্দু, এদিকে 2 ঘর হিন্দু, মাঝখানে এক ভাইয়ের জায়গায় আমরা
মাঝখানে, এবং মাঝখানে ধরেন এটা আমাদের বাসা, মাঝখানে রাস্তাটা গেছে, এই পারেও পুরোটা অঞ্চল জুড়ে হিন্দু। হ্যাঁ। এর মধ্যে আমরা কিন্তু বড়, আমার আম্মাকে এটাও বলতে শুনছি, হ্যাঁ হিন্দুদের মধ্যে যাবা, চারপাশে হিন্দু, কি যে হবে। আব্বা বলে আরে রাখো, হিন্দুরা কি মানুষ না, কোনো সমস্যা নেই, 1 মিনিট আমার একটু চার্জে দিতে হবে এটা।